ওকে, সবাই আছো? হ্যালো, জি স্যার। সবাই আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, লিখো নতুন টপিকস। গত ক্লাসে হয়তো বলছিলাম প্ল্যানিং অন এক্সপ্লোরেশন প্রোগ্রাম। আজকে দেখো তিনটা টাইপ হবে। একটা, এখন যদি সয়েল এক্সপ্লোরেশন করতে হয় টোটালি তিনটা টার্ম হবে। তো তিনটা টার্ম হবে কি টাইপের এক্সপ্লোরেশনের ভিতরে? এখন যদি বলি থ্রি টাইপ। এক হচ্ছে প্রথমে তোমাকে বোরিং করা লাগবে, প্রথম টার্মই হচ্ছে বোরিং। 2 নাম্বার স্যাম্পলিং, 3 নাম্বার টেস্টিং। আচ্ছা, এখন সয়েল এক্সপ্লোরেশন বলতে সয়েলের যে ডাটাগুলো দরকার বা প্যারামিটারগুলো দরকার আমার ডিজাইন পারপাসে বা স্টাডি পারপাস বা অ্যানালাইসিস পারপাস, তাহলে আমাকে সয়েল এক্সপ্লোরেশনের দরকার হবে, এই তো। এখন এই সয়েল এক্সপ্লোরেশনের যে মূল ভিত্তি বা মূল বিষয়, তাহলে এখন যদি সয়েল এক্সপ্লোর করতে হয় আমাকে, এক্সপ্লোর মানে আবিষ্কার করা। এর আগের ক্লাসে তোমরা মোটামুটি সবাই দেখছো বা এই রিলেটেড স্টাডি হয়েছে। এখন কথা হচ্ছে এক্সপ্লোরেশন যদি করতে হয় তাহলে আমাকে তো কিছু সিস্টেম বা কিছু প্রসিডিউর ফলো করতে হবে। সেইগুলো কি? এক নাম্বারে প্রথমেই বলা আছে বোরিং করা লাগবে। এখন বোরিং কি জিনিস? সয়েল বোরিং। তারপরে হচ্ছে কি করা লাগবে? স্যাম্পলিং। স্যাম্পলিং, তারপরে আছে টেস্টিং। তিনটা ধাপ। এই ধাপগুলো শেষ হওয়ার পরেই তারপরেই নাই সয়েল এক্সপ্লোরেশনের রিপোর্ট তুমি দিতে পারবা। তাহলে এখন বোরিং কি জিনিস তাহলে দেখা যাক। এখানে আমি লিখি টু মেক এ হোল অ্যাডভান্সিং thorough ground
আচ্ছা, ছোট্ট একটা ওয়ার্ড সেখানে বলা আছে যে ওকে, এই শোনা যাচ্ছে? ঠিক মতো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখন কি বোরিং এর ডেফিনেশন কি? টু মেক এ হোল অ্যাডভান্সিং থ্রো গ্রাউন্ড। এখন গ্রাউন্ডে যদি আমি একটা ছোটখাটো ছিদ্র বা সয়েল কালেক্ট করার জন্য যদি আহ, গর্ত করি বা সয়েল আলগা করি, তাহলে সেটার নামই হবে বোরিং। হ্যাঁ, তাহলে টু মেক এ হোল অ্যাডভান্সিং থ্রো গ্রাউন্ড, গ্রাউন্ডের উপরে এখন সয়েল কালেক্ট করার জন্য, আমার স্যাম্পলিং করার জন্য বা সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্য আমার যা দরকার, যা প্রয়োজন, সেটার নামই হবে বোরিং। এখন এই বোরিং করার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, বোরিং ইনস্ট্রুমেন্ট। ওকে, এখন বোরিং ইনস্ট্রুমেন্ট কি? এক নাম্বার আছে টেস্ট পিট, স্যাম্পলের নাম যা দিয়ে বোরিং করা যায়। 2 নম্বরে আছে আগার বোরিং। 3 নম্বরে আছে ওয়াশ বোরিং। ওকে, 4 নম্বরে পারকিউশন ড্রিলিং। 5 নম্বরে রোটারি ড্রিলিং। ওকে, তো এইগুলো দিয়ে সাধারণত বোরিং করা হয়। এখন বোরিং বলতে লাইক এজ টু স্যার মেক এ হোল। সেকেন্ড পয়েন্টটা কি লিখছেন? আগার বোরিং, AUGRBORING বোরিং। ওকে, AAUGER। আচ্ছা, কোন দিকে যে যাই কিছুই বুঝি না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লিখছো এখন স্যাম্পলিং, তারপরের টার্মই হবে, টার্ম হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং এর ডেফিনেশন হবে কালেকশন অফ স্যাম্পল, কালেকশন অফ স্যাম্পল। এখন স্যাম্পল কালেকশন হয় কিভাবে? স্যাম্পল কালেকশন হবে এইভাবে। আচ্ছা, স্যাম্পল কালেকশন। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, এবার আসো কালেকশন অফ স্যাম্পল। স্যাম্পল ফিল্ডে যারা ল্যাব টেস্ট করে বা সয়েল টেস্ট করে, তারা কিভাবে স্যাম্পল কালেকশন করে? এখন স্যাম্পল কালেকশন করে কিভাবে? সাধারণত এই ধরনের 2 ফিট লেন্থের 3 ইঞ্চি ডায়া, 2 ফিট। ও, আমি আঁকতেছি। ওকে, আচ্ছা, 2 ফিট ডায়া, সম্ভবত এখান থেকে ডায়া 3 ইঞ্চি, এখানে হালকা একটু কাটার আছে। ওকে, এখন বোর লগ। এখন বোরিং এর যে টার্মটা আসবে, বোরিং এর যখন করা হবে তখন তার সাথে একটা বোরিং লগ, একটা ওয়ার্ড আসবে। এখন বোর লগ কিভাবে আসবে? এখন এখানে গ্রাউন্ড লেভেল, এখন যখন বোর লগ কাটা হবে বা বোর লগ করা হবে, আস্তে আস্তে এই দিক থেকে ফিট ডেপথ। এখন মনে করো 5 ফিট ডেপথে যায় আমাকে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে, এই ডেপথে 5 ফিট, এটুকু 5 ফিট, 5 ফিট ডেপথে যায় আমাকে এইখানকার সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে। তাহলে সয়েল স্যাম্পল যদি কালেক্ট করতে হয়, তাহলে আমাকে এখানকার যে সয়েল স্যাম্পল আছে সেগুলো কি সরাই ফেলতে হবে।
তারপরে স্যাম্পলার দিয়ে আমার এখানকে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে। এখন স্যাম্পলারের যে সাইজ ডেফিনেশন মানে ডাইমেনশন সেটা সাধারণত এরকম 2 ফিটের একটা সিম্বল লাইক অ্যাজ এ পাইপ, স্টিলের পাইপ। এখানে সাধারণত একটু কাটিং শু আকারে থাকে। কাটিং শু বলতে একটু শার্প থাকে, হ্যাঁ। জাস্ট স্টিলের একটা পাইপ এখানে পেনিট্রেট করে দেওয়া হবে, এই বরাবর পেনিট্রেট করে দেওয়া হবে। যখনই প্রেসার দেওয়া হবে তখন এখানকে সয়েল স্যাম্পল কি হবে, এই পাইপের ভিতরে চেম্বারের ভিতরে চলে যাবে, ঠিক আছে। আর যখনই চেম্বারের ভিতরে যাবে তখন আবার একে কি করা লাগবে, সিলগালা করা লাগবে। খাঁটি বাংলায় সিলগালা বলতে বোঝায় এর টপে এবং বটমে মোম আছে, দেখছো না, মৌমাছির চাকের মোম দিয়ে সাধারণত সিলগালা করে দেওয়া হবে। স্যাম্পল ভিতরে থাকবে, দুই পাশের টপে এবং বটমে মোম দিয়ে সিলগালা করে দেওয়া হবে, যাতে এখানকার সয়েলের যে ময়েশ্চার আছে সেটা যেন নষ্ট না হয়ে যায়। এক সয়েলে ফিল্ডের ভিতরে থাকে। আচ্ছা, এখন এইভাবে 5 ফিট গেলা, এখন 10 ফিট ডেপথে যায় আবার তোমাকে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হবে। সেম প্রসিডিউর। এই স্যাম্পলার, একটা হ্যাঁ বলো। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওইখানে 5 ফিটের উপর পর্যন্তই মানে গ্রাউন্ড লেভেল থেকে 5 ফিট পর্যন্ত কি সব মাটি সরিয়ে তারপর স্যাম্পল কালেক্ট না করব? না 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 না, মাটি সরানো লাগবে না। মাটি সরানো লাগবে না। এর সাথে একটা কানেক্টর, একটা রড এর সাথে ইনসার্ট করে দেওয়া হবে, বা একটা পাইপ ইনসার্ট করে দেওয়া হবে। লাইক অ্যাজ এর সাথে একটা প্যাচযুক্ত শ্যাফট দিয়ে ইনসার্ট করে দিয়ে উপর থেকে প্রেসার দেওয়া হবে। তারপরে এখানে এসে যখন আস্তে আস্তে নিচের দিকে যাবে, এই ধরনের এই স্যাম্পলার যে 5 ফিট বা একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত চলে যাবে, এটা হাইট যেহেতু 2 ফিট, 2 ফিট পর্যন্ত নিচের দিকে চলে যাওয়া হবে, তখন এই টান দিয়ে উঁচু করে ফেলে দেওয়া হবে। আবার যদি এই 10 ফিট ডেপথে যাওয়া যায় তাহলে এখানকার মাটি কাটে কাটে আমাকে সরিয়ে ফেলতে হবে, বোরিং করে, যেটাকে করা হয় বোরিং করে আমাকে সরিয়ে ফেলতে হবে, হ্যাঁ। তারপরে স্যাম্পলার দিয়ে স্যাম্পল আমাকে কালেক্ট করতে হবে। আচ্ছা, তা এখন এখানে আর কিছু বিষয় আছে? জাস্ট বেসিক মোটামুটি এতটুকুই। বলো, আর কোনো কিছু বলার আছে? কিছু কিছু জিজ্ঞাসা আছে? ওকে, জি না স্যার। আচ্ছা, তাহলে এবার আসো। এখন বিভিন্ন পারপাজে ডেপথ অফ বোরিং হবে বিভিন্ন। আচ্ছা, এখন কি কি কেসে হইতে পারে তাহলে একটু দেখো। ডেপথ অফ, নতুন টপিকস, ডেপথ অফ বোরিং। ডেপথ অফ বোরিং, ওকে। যদি হাইওয়ে অ্যান্ড এয়ারফিল্ড হয় 1 নাম্বার, সেই ক্ষেত্রে ডেপথ অফ বোরিং কত হবে? হাইওয়ে দেখা যাইতেছে না। স্যার একটু উপরে দেখালে ভালো ওকে হয় স্যার। ওকে, হাইওয়ে অ্যান্ড এয়ারফিল্ড। এখন যদি হাইওয়ে এয়ারফিল্ড হয় তাহলে সেখানে ডেপথ অফ বোরিং আমি কয় ফিট পর্যন্ত সয়েল স্যাম্পল কালেক্ট করব, বা কত ফিট পর্যন্ত আমাকে সয়েলে স্টাডি করতে হবে সেটা বলা হচ্ছে। মিনিমাম ডেপথ অফ বোরিং ইজ 5 ফিট। মিনিমাম ডেপথ অফ is 5 feet, but should extended below organic soil, artificial fill, or
compressible বলেছে compressible layer such as soft clay such as soft ওকে লিখো যদি হাইওয়ে এন্ড এয়ারফিল্ড হয় তাহলে মিনিমাম ডেপথ আমাকে বোরিং করা লাগবে 5 ফিট বাট শুড এক্সটেন্ডেড বিলো অর্গানিক সয়েল আর্টিফিশিয়াল ফিল যদি নতুন মাটি ভরাট করা হয় অর কম্প্রেসিবল লেয়ার সাচ এজ সফট ক্লে যদি সফট ক্লে হয় তাহলে সেই পর্যন্ত আমাকে বোরিং করা লাগবে বা ওই পর্যন্ত আমাকে স্টাডি করা লাগবে লিখছো সবাই লিখছো জি স্যার লিখা শেষ হয় নাই স্যার আচ্ছা একটু তাড়াতাড়ি লিখো এমনিতেই সময় কম compressible layer such as soft clay ওকে লেখা শেষ হয়েছে জি স্যার স্যার মিনিমাম ডেপথ অফ কি লিখছেন minimum depth of boring is 5 feet okay আচ্ছা তারপরে আচ্ছা দেখো তারপরে যদি রিটেনিং ওয়াল যদি রিটেনিং ওয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে রিটেনিং ওয়াল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে বিলো স্যার কি লিখছেন এটা মানে রিটেনিং ওয়াল এন্ড কিউ ওয়াল বলতে লম্বা লাইন বোঝায় লম্বা ওয়াল বোঝায় হ্যাঁ কিউ লিখাটা বুঝে যাইতেছে না কি লিখছেন আচ্ছা আমি বলতেছি একটু শোনো কিউ ইউ এ ওয়াই ওয়াই লাইন মানে লম্বা লাইন below organic soil artificial fill or compressible layer deeper than possible surface of sliding হ্যালো অ্যাডমিট দেখা যাচ্ছে ঠিক মতো দেখা যায় কি সবাই আছে না গেছে গা জি স্যার দেখা যাচ্ছে ওকে
ওকে, আচ্ছা লিখো রিটেনিং ওয়াল। যদি রিটেনিং ওয়াল হয়, রিটেনিং ওয়াল তো চিনো তাই না, স্টিমেটিং এ দেখছো, স্টিমেটিং এ ছিল। রিটেনিং ওয়াল যদি হয় সেই ক্ষেত্রে কি হবে, বিলো অর্গানিক সয়েল, আর্টিফিশিয়াল ফিল আর কম্প্রেসিবল লেয়ার সফট ফিলে যদি হয়। তারপর 2 নম্বরে বলা আছে ডিপার দেন পসিবল সারফেস অফ স্লাইডিং। এখন যেখানে স্লাইডিং হওয়ার সম্ভাবনা আছে তার সে ডিপে যাওয়া লাগবে। যে লেভেলে স্লাইডিং বলতে এখানে উল্টিয়ে যাওয়া বা রোটেট করা বোঝায়। স্লাইডিং বলতে এখানে পিছলানো বা পিছলে পড়ে যাওয়া সেটা না, স্লাইডিং বলতে রোটেট করে উল্টিয়ে পড়ে যাওয়া। এখন রিটেনিং ওয়ালের যদি যে ডেপথে বা যে সয়েল লেয়ারে যায়, যে সারফেসে যায় সয়েলটা স্লাইডিং হইতে পারে বা রোটেট করতে পারে, তার ডেপথের নিচ পর্যন্ত আমাকে সয়েল প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, তারপরে 3 নাম্বার কন্ডিশন যেটা বলা আছে সেটা হচ্ছে ডিপার দেন ওয়াইড অফ দ্য বেজ অফ ওয়াল। এখন রিটেনিং ওয়ালের তো একটা বেজ আছে, বেজের যে ওয়াইড সেই ওয়াইড এর চেয়ে বেশি হতে হবে। তাহলে মোটামুটি 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যদি রিটেনিং ওয়ালের ক্ষেত্রে হয়। আচ্ছা, স্যার শেষেরটা আবার বুঝি নিয়েছি। ডিপার দেন ওয়াইড অফ দা বেজ অফ ওয়াল। এখন রিটেনিং ওয়ালের তো বেজ আছে তাই না, বেজের ডেফিনেটলি একটা ওয়াইড আছে। এখন কোশ্চেন হচ্ছে তৃতীয় শর্ত বলা আছে যে কত ডেপথ পর্যন্ত সয়েল এক্সপ্লোর হবে এখানে। তাহলে 3 নম্বরের যে কন্ডিশন সেটাকে বলা হচ্ছে ওয়ালের, রিটেনিং ওয়ালের যে ওয়াইড আছে সেই ওয়াইডের যে ডাইমেনশন হবে তার চেয়ে বেশি ডেপথে সয়েল এক্সপ্লোর করা লাগবে, বুঝছো? আচ্ছা, এবার 4 নাম্বার কন্ডিশন, 4 নাম্বার টপিকস এমব্যাঙ্কমেন্ট এন্ড কাট। কাটস, কাট না কাটস। ওকে, এমব্যাঙ্কমেন্ট আর ড্যাম একই জিনিস। ওকে, সেই ক্ষেত্রে 1 আর 2 নম্বর শর্ত ঠিক আছে, উপরে যেটা লেখা আছে রিটেনিং ওয়ালের জন্য আবার লিখো 1 আর 2 নম্বর শর্ত সেম, খালি 3 নাম্বার আরেকটা শর্ত আসবে, তুমি একটু খাতা লিখো। রিটেনিং ওয়ালের জন্য যেটা লেখা হয়েছে 1 এবং 2 নম্বর শর্ত মানে কন্ডিশন সেটা এখানে আসবে। 3 নাম্বার কন্ডিশনে এক্সট্রা ইকুয়াল টু ওয়াইড অফ দা বটম। ওকে, বটম অফ কাটস 1 2 উপরে লেখা আছে, 3 নাম্বার শর্তটা হবে এটা। হ্যাঁ, তাহলে 3 নাম্বার শর্তটা দেখো কি আছে। ওকে, লিখছো? ওকে, এবার নাম্বার অফ বোরিং। ওকে, আচ্ছা, এখন নাম্বার অফ বোরিং বলতে কি বোঝায়, একটু নাম্বার অফ বোরিং। ওকে, ঠিক আছে। আচ্ছা, মনে করো এইটা 3 কাঠার একটা প্লট, লিখলাম 3 কাঠা, নিচে লিখি 3 কাঠা, কাঠা বোঝায় তো? ওকে, ঠিক আছে, 3 কাঠা বা 3 শতক যাই হোক, 3 শতক জায়গা। তা এখন কোশ্চেন হচ্ছে নাম্বার অফ বোরিং আমি কয়টা করব, নাম্বার আমি কোন সয়েলটা, এখানে যদি আমি একটা বিল্ডিং বা প্রজেক্ট করতে চাই বা বিল্ডিং এখানে পুরো এরিয়ার পরে একটা বিল্ডিং করতে চাই তাহলে তো আমাকে সয়েলের
প্রোফাইল বা সয়েলের স্টাডি করা লাগবে না? স্টাডি করা লাগবে তো। তাহলে এখন কোশ্চেন আছে, যদি স্টাডি করতে হয় তাহলে এখানে তো 3 কাঠা বিশাল মোটামুটি একটা অনেকখানি জায়গা। তাহলে কোথাকার সয়েল নিয়ে আমি অ্যানালাইসিস করব বা কোথায় স্টাডি করব? এখন যে স্টাডি করব তাহলে তো আমাকে সয়েল কালেক্ট করতে হবে। এখন এই যে সয়েল কালেক্ট করা, বোরিং করা, সেই বিষয়টা এখন সে বোরের নাম্বার অফ বোরিং এর সংখ্যা সাধারণত মূলত নির্ভর করে যে এরিয়ার উপরে। ঠিক আছে, আমি আমার যে প্রজেক্ট এরিয়া বা টোটাল এরিয়া, আমার যে প্রজেক্ট এরিয়া বা টোটাল এরিয়া কতটুকু, সেটার টোটাল এরিয়ার উপরে কনসিডার করে নাম্বার অফ বোরের সংখ্যা নির্ভর হবে। এখন মনে করো যে 1 কাঠা যদি ছোট্ট একটা প্লট হয়, তাহলে এখানে যদি আমি 15-20টা বোরিং করি তাহলে হবে নাকি? তো অনেক কষ্ট। একটা বোরিং করতেই প্রায় অনেক টাকা লাগে, 60-70 হাজার টাকা লাগে একটা বোরিং করাতেই। তা এখন সেটা মূলত নির্ভর করবে এরিয়ার উপরে, আমার টোটাল প্রজেক্ট এরিয়া কত বা টোটাল কতটুকু এরিয়ার উপরে আমি বিল্ডিং বানাতে যাচ্ছি বা অ্যানালাইসিস করতে যাচ্ছি সয়েলের প্রোফাইল, সেটার এরিয়ার উপরে নির্ভর করবে নাম্বার অফ বোরিং। এরিয়া যত বেশি হবে নাম্বার অফ বোরিং এর সংখ্যাও তত বেশি হবে। আচ্ছা, যদি মাল্টি স্টোরিড বিল্ডিং হয় তাহলে আবার একটু উল্টাই বলি, আবার একটু ঘোরাই বলি। এই শুনতেছো সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো। এখন মনে করো যে ছোট্ট এরিয়া, আর একটা আছে বিশাল এরিয়া। এখন বিশাল এরিয়া, এইখানে বিল্ডিং হবে 2 স্টোরি, এখানে বিল্ডিং হবে 18 স্টোরি সে মনে করো। এখন এইটার বিশাল এরিয়া, বিল্ডিং হবে 2 স্টোরি, মাত্র 2 তলা, আর এটা ছোট্ট এরিয়া, বিল্ডিং হবে 18 তলা। এখন কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই কি আমার কথা কি বুঝতেছো না সবাই ঘুমাইতেছো? আমি তো বুঝতেছি না। স্যার ফার্স্টটা ইম্পর্টেন্ট। প্রথমটা স্যার। ওকে, তাহলে এখন যেটা 18 স্টোরি বিল্ডিং, এরিয়া ছোট কিন্তু ইম্পর্টেন্সই অনেক বেশি। আবার এখানে বিশাল এরিয়া, বিশাল এরিয়া কিন্তু বিল্ডিং এর হাইট অল্প। তাহলে আমাকে ইম্পর্টেন্সে চিন্তা করতে হবে যে আসলে আমার টোটাল কি লেভেলের হাই রাইজ বিল্ডিং বানাতে চাচ্ছি না লো রাইজ বিল্ডিং বানাতে চাচ্ছি, সেটার উপরেও আবার কনসিডারেশন আছে। দোতলা বিল্ডিং এ যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে ওইটার গুরুত্ব বেশি। ওকে, সেটাও ঠিক আছে, সেটা ঠিক আছে। সয়েল এক্সপ্লোরেশন সেটাও আবার হবে আলাদা, সেটা লজিক ঠিক আছে। এখন কথা হচ্ছে, তো এই যে নাম্বার অফ বোরিং, এখন চিন্তা করো এবার সয়েলের প্রোফাইল যদি ভ্যারি করে, সয়েলের প্রোফাইল যদি ভ্যারি করে তাহলে কি হবে? ওকে, আবার আচ্ছা, এখন এখানে তুমি সয়েল বোরিং করলা বা এখান থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করার পরে B1 এক ধরনের সয়েল পাইলা, B2, B3, B4, এইখানে মাঝখানে B5। ওকে, তুমি এখানে যে সয়েল পাইছো, সয়েলের এসপিটি ভ্যালু কি জিনিস সেটা হয়তো নেক্সট ক্লাসে শেখাবো, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এসপিটি ভ্যালু বা সয়েলের প্রোফাইল ভালো আছে। এইখানে মোটামুটি এইখানে ভালো আছে, এইখানে আবার খারাপ, এখানেও খারাপ, এখানে আবার ভালো। তাহলে এখন কি করা যাবে? আচ্ছা, আমি লিখি এখানে গুড, এখানে যে প্রোফাইল আছে এটা গুড, এটা এখানকে সয়েলও বলছে গুড, এটা ভালো না নরমাল, এটা ব্যাড কন্ডিশনে আছে, এটা গুড কন্ডিশনে আছে, এটা লিখলা ব্যাড কন্ডিশনে আছে। ওকে,
তাহলে 5টা বোরিং করা হয়েছে, 5টা বোরিং এ দেখা গেল 1 2 এই 3টা ভালো, এই 2টা একটু খারাপ আছে। তাহলে এখন কি এইটা প্রবলেম সলভ করা যায় কিভাবে? তাহলে এখানকার যে সয়েলের প্রোফাইল বা সয়েলের প্রপার্টি, এখানকার সয়েলের প্রপার্টির সাথে মিলে না, এর প্রপার্টি মোটামুটি অনেক ভালো, এটার প্রপার্টি মোটামুটি খারাপ, বিয়ারিং ক্যাপাসিটি খুব লো, একেবারে খুবই লো। তাহলে কি করা যাবে? এখন তো ফুটিং তো আমাকে প্রজেক্টের চারিদিকে দিতে হবে, এখানে ফুটিং দিতে হবে, এখানে ফুটিং দিতে হবে, এখানে ফুটিং, এখানে ফুটিং, এখানে ফুটিং বসানো লাগবে, এখানে হয়তো এখানে লিফট কোর বসাতে হবে, এখানে ফুটিং বসানো লাগবে, এখানে ফুটিং বসানো লাগবে। তাহলে এই প্রবলেম সলভ হবে কিভাবে? এখন উপায় কি, কিভাবে সলভ হবে? স্যার পাইলিং করে যেতে পারে স্যার। না না, পাইলিং এর হিসাব আলাদা। তুমি সিঙ্গেল ফুটিং এ কনসিডার করো, সিঙ্গেল ফুটিং, পাইলিং পরের হিসাব। স্যার ফুটিং এর এরিয়া বাড়ায় দিতে পারে। ওকে শোনো, আচ্ছা এখন যেহেতু এখানে সয়েলের প্রপার্টি ভালো, এটা ভালো, কিন্তু এখানে খারাপ আর এখানে খারাপ। এখন আমাকে এইভাবে একটু লেআউট টাইনে নিতে হবে। লেআউট, যে লেআউট টাইনে মাঝখানে যে ফুটিং গুলো পড়বে, এখানে যে সয়েল প্রোফাইল খারাপ এলাকা যেটা আছে, সেখানে ফুটিং ডিজাইনের সময় যে অ্যাকচুয়াল বেয়ারিং ক্যাপাসিটি আছে সেটা যাতে ধরে ডিজাইন করতে হবে। আর এইখানকার যে এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে যে ফুটিং পড়বে, সেখানকার যে সয়েল আছে সেটা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি যেটা ভালো অবস্থায় আছে সেটা ধরে ডিজাইন করতে হবে। আর এইখানে যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটির অবস্থা খারাপ, এখানে যদি কোনো ফুটিং পড়ে, সেই ফুটিং ডিজাইন করার সময় ওইখানে যে লেভেলের যে বিয়ারিং ক্যাপাসিটি আছে, লো অ্যাবিলিটি বা লো ক্যাপাসিটির বিয়ারিং ক্যাপাসিটি আছে সয়েলের, সেই ধরে ডিজাইন করা লাগবে। হয়তো ফুটিং এর এরিয়া বাইরে যাবে। হ্যাঁ বলো। স্যার এই জায়গাটা বুঝি নাই, আবার একটু বুঝাই দিলে ভালো। কোন ওই জায়গা যে আবার বলো। এই যে বেড যেটা খারাপ, যেটা ওইটা বুঝাইছিলেন, ওকে, লাস্টে যেটা বুঝাইছেন স্যার এটা বুঝি নাই। আচ্ছা এইখানে তো বোর্ড টেস্ট, বোর্ড লক করার পরে তুমি সয়েলের প্রোফাইল দেখলা যে এখানে সয়েলের প্রোফাইলের অবস্থা ভালো না, বিয়ারিং ক্যাপাসিটি লো বিয়ারিং ক্যাপাসিটি, তাই তো? তাহলে এখন বিল্ডিং এ তো তোমার তো প্ল্যান আছে না, এইভাবে প্ল্যান করছো, তুমি এখানে ফুটিং দিছো, এখানে ফুটিং, এখানে ফুটিং। এখন এই ফুটিংটা যখন এইখানে এসে পড়বে বা এই ফুটিংটা যখন এখানে এসে পড়বে, তাহলে ফুটিং ডিজাইন করার সময় এখানকার যে বোল লগের বিয়ারিং ক্যাপাসিটি লো ক্যাপাসিটি ছিল, সেটা ধরে তোমাকে এখানে ডিজাইন করতে হবে। তুমি যদি অ্যাভারেজ করে করো, তাহলে দেখছো যে এখানে সেটেলমেন্ট হয়ে যাবে বেশি বা কলাপস করার অপশন থাকবে। এই জন্যই সবচেয়ে সেফ সাইড আছে যেখানকার যে বোর্ড লগের ডাটা আছে, সেইখানকার যে বিয়ারিং ক্যাপাসিটি আসবে যে সয়েলের, সেইটা ধরে ডিজাইন করাই ভালো। আর সবচেয়ে একেবারে সেফ সাইড, একেবারে নিরাপদ, মানে পিট বাঁচানোর জন্য যদি ডিজাইন করতে হয়, তাহলে সবচেয়ে লো বিয়ারিং ক্যাপাসিটি যেটা আছে, সবচেয়ে লো, সেটা ধরে ডিজাইন করে দিতে হবে, বুঝছো? এখন সেটা ধরলে আবার সমস্যা আছে। সমস্যা কি? ফুটিং এর ডাইমেনশন বেড়ে যাবে, আর রডের পরিমাণও বেড়ে যাবে। তাহলে এখন সবচেয়ে ইকোনমিক হয় যদি তুমি এইভাবে একটু স্টাডি বা অ্যানালাইসিস করে নিতে পারো, বোল লগের ডাটা যদি তোমার কাছে অ্যাভেলেবেল থাকে। এখন 5টা বোল লগ করছো, 5টা না করে যদি মনে হয় যে এখানে যেহেতু মাঝখানে খারাপ আছে, তাহলে খারাপের লেফট সাইড বা রাইট সাইডে কি আছে, টপ সাইডে কি আছে, আরেকটু বোল লগ করে দেখি। তাহলে সেইভাবেও তুমি অনেকটা রেমেডি করতে পারো। হ্যাঁ, তো সয়েল টেস্ট করার সময় যেটা হয়, যারা সয়েল প্রোফাইল কালেক্ট করে তারা হুড়াহুড় করে কালেক্ট করে চলে আসে যদি মাঝখানে কোথাও সমস্যা হয়, তাহলে লেফট সাইড অথবা রাইট সাইডে বা যদি আরো কোনো বোর লক করা লাগে, তাহলে তখন আর অপশন থাকে না। এই জন্য বোর লক করার সময় একজন স্ট্রাকচারাল ডিজাইনার বা সব যে স্টাডি মানে ডিজাইন করবে স্ট্রাকচার, আর সেখানে দাঁড়িয়ে থাকাই বেটার। ওকে,
তো এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখানে এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আহ এই সবাই আছো? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা ওকে, এবার দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফ্লেক্সিবল ফাউন্ডেশন, আর একটা হচ্ছে রিজিড ফাউন্ডেশন। দেখা যায় নিশ্চয়ই। ওকে, এখন ফ্লেক্সিবল ফাউন্ডেশন আর রিজিড ফাউন্ডেশন, দুইটার মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্লেক্সিবল ফাউন্ডেশন আর রিজিড ফাউন্ডেশন? এখন ফ্লেক্সিবল বলতে যেটা বোঝায় যে ফাউন্ডেশনে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টে যাবে। এখন দেখো ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কেমন, এটা যদি ফুটিং হয়, ওকে, এখন এই ফুটিং এর সেটেলমেন্টের প্রোফাইল যদি ঠিক এই ধরনের হয়, ওকে, তাহলে সেটেলমেন্ট প্রোফাইল সেটেলমেন্ট প্রোফাইল, তাহলে এটা কেমন? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। এর আগে একটা ওয়ার্ড লিখো, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট প্রোফাইল। এখন ফুটিং এর নিচে সেটেলমেন্ট বলতে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, সেটা যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয় তাহলে ওইটাকে বলা হবে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। আর রিজিড ফাউন্ডেশন কোনটা হবে? রিজিড ফাউন্ডেশন বলতে দিস ইজ দ্য ফুটিং আছে, এখন ফুটিং এর নিচে যদি ইউনিফর্ম, একেবারে ইউনিফর্ম সেটেলমেন্ট হবে। আচ্ছা এটা বাদ, এটা ভালো হয় নাই। স্যার ক্লাসের 1 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, আগাই দিই। একেবারে ইউনিফর্ম সেটেলমেন্ট যদি ওকে, আচ্ছা তাহলে এখন দেখো ইউনিফর্ম সেটেলমেন্ট
ইউনিফর্ম সেটেলমেন্ট প্রোফাইল। এখন একটু খেয়াল করে দেখো যে এই ফুটিং এর যে সেটেলমেন্ট হয়েছে প্রত্যেক জায়গায় সেটেলমেন্টের ভ্যালু সমান, আর ডিফারেন্সিয়াল সেটেলমেন্টে দেখো সেখানে কি হয়েছে, সেটেলমেন্টের প্রোফাইল ভ্যারি, বাম পাশে কম, মাঝখানে বেশি, আবার রাইট সাইডে বেশি কম, আবার উল্টা হইতে পারে। উল্টা হইতে পারে কেমন, উল্টা ড্র করবো, উল্টা ড্র এই ধরনের হইতে পারে, এই ধরনের প্রোফাইলও হইতে পারে, আবার এই ধরনের প্রোফাইলও হইতে পারে। এখন যদি ডিফারেন্সিয়াল এই ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয় তাহলে ওটাকে বলা হবে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। যেভাবেই হোক, আমি আবার ড্র করি, এই ধরনের প্যাটার্নও হইতে পারে, এই ধরনের প্যাটার্নও হইতে পারে, আবার এই ধরনের প্যাটার্নও হইতে পারে, 3 ধরনের প্যাটার্নও হইতে পারে। ঠিক আছে, তাহলে ওকে, আচ্ছা, তাহলে যদি সেটেলমেন্টের প্রোফাইল ইউনিফর্ম হয় তাহলে সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের নাম হবে, এটার নাম হবে রিজিড ফাউন্ডেশন। আচ্ছা, যদি এইভাবে ডিফারেন্সিয়াল ফাউন্ডেশন হয়, সেটেলমেন্ট হয়, তাহলে ওটার নাম হবে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। ওকে, তাহলে এই দুটা বিষয় একটু মনে রেখো, বুঝছো? দুইটা বিষয় একটু মনে রেখো। আচ্ছা, একটা ছোটখাটো অ্যাসাইনমেন্ট দেই। আচ্ছা, 4টা না 5টা বোরিং এর নাম দেখলে না? টেস্ট পিট, আগার বোরিং, ওয়াশ বোরিং, পারকুশন ডিলিং, রোটারি ডিলিং। এই শুনতেছো? এই সবাই শুনতেছো? হ্যাঁ, স্যার আবার বলেন স্যার। আচ্ছা, বোরিং এর আচ্ছা, আমি বোরিং ইনস্ট্রুমেন্টের 5টা নাম বলছি। 5টা বোরিং ইনস্ট্রুমেন্ট আছে। একটা হচ্ছে আগার বোরিং, ওয়াশ বোরিং, পারকুশন ডিলিং, রোটারি ডিলিং, একেবারে প্রথমে যেটা ছিল। এখন ওইটা সম্পর্কে যেহেতু 5টা, তুমি 3 পেজের একটা অ্যাসাইনমেন্ট উইথ ফিগার, 3 পেজের একটা অ্যাসাইনমেন্ট করে দিবা। এইটার পরে 3 পেজের অ্যাসাইনমেন্ট রেডি করবা, পারকুশন ডিলিং। আচ্ছা, আরেকটু বলি, এটা একটু ভালো করে স্টাডি দরকার। আচ্ছা, এটার আবার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, পেজ লিমিট নাই, যত পেজ লিখতে পারো, পেজ লিমিট নাই, উইথ ফিগার সহ অ্যাসাইনমেন্ট। তুমি ওটা সম্পর্কে বর্ণনা তো দিবাই, সেই সাথে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি এইগুলো তোমাকে লিখতে হবে। তাহলে এটা সম্পর্কে তুমি একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা। স্যার ওই বুঝছো? যে 5টা বোরিং মানে 5 কাইন্ড অফ বোরিং ওইগুলার। হ্যাঁ হ্যাঁ, 5টা ইনস্ট্রুমেন্ট, কাইন্ড অফ বোরিং না, বোরিং করার জন্য এই 5টা ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। হ্যাঁ, ফিগার সহ, ইনস্ট্রুমেন্টের ফিগার সহ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে এইগুলো তুমি লিখবা, লিখে জমা দিবা। ওকে, তাহলে আজকে দেখি এই পর্যন্তই। পার্টিসিপেন্ট স্যার কবে জমা দিতে হবে? আজকে কি বার? আজকে 15 তারিখ। আচ্ছা, আরো 5 দিন সময় দিলাম, 20 তারিখ পর্যন্ত যাও। এই যে সন্দীপ, সন্দীপের রোল নাম্বার কত? স্যার 540। 540 তোমার জিজ্ঞাসা করা লাগবে কেন? রোল নাম্বার লেখা যায় না? তারপরে এটার নাম কি? অমিত দ্বীপ, এই রোল নাম্বার কোথায়? তারপরে এটার নাম হচ্ছে নাজমুস সাদাত ফাহিম। এই সবাইকে বলছি রোল নাম্বার দিয়ে আসবা। স্যার এখন দিছি রোল নাম্বার। ওকে,
ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম।